কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি কাদের জন্য বানাচ্ছেন? কাস্টমারদের জন্যই তো। আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার পর বা ট্রানজ্যাকশন হয়ে যাওয়ার পর কি আপনার দায়িত্ব শেষ হয়ে যায়? কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে স্যাটিসফাইড কিনা সেটাও কিন্তু জানার প্রয়োজন আছে। এবং জানার একমাত্র উপায় হচ্ছে কাস্টমার ফিডব্যাক এবং রিভিউ। শুধুমাত্র কাস্টমারই আপনাকে বলতে পারবে প্রোডাক্ট বা সার্ভিস তার চাহিদা পূরণে আসলে কতটুকু সাকসেসফুল হয়েছে। একটা কাস্টমার কিন্তু আপনার ব্র্যান্ডকে স্ট্যাবলিশও করতে পারে, আবার সেটা ইমেজও কিন্তু নষ্ট করতে পারে। ওয়ার্ড অফ মাউথের নাম তো শুনেছেন হয়তো। সহজ ভাষায় এটা হচ্ছে মানুষের মুখের কথা। তিন গোয়েন্দা বইয়ে যেমন ছিল ভূত থেকে ভূতে। আপনাকে আপনার বন্ধু এসে বলল অমুক রেস্টুরেন্টে খাবার ভালো না, আপনি নিশ্চয়ই তার কথা মাথায় রাখবেন এবং ওই রেস্টুরেন্টটা পারতপক্ষে অ্যাভয়েড করবেন। আবার আপনার বন্ধু যদি কখনো কোনো রেস্টুরেন্ট প্রশংসা করে, তখন নিশ্চয়ই সেই রেস্টুরেন্টে একবার হলেও খেতে যাবেন। এই যে বন্ধুর মতামতে কিংবা কাছের মানুষজনের মতামত নিয়ে আমরা অনেক প্রোডাক্ট বা সার্ভিস অ্যাভয়েড করে থাকি, কিংবা তাদের প্রশংসা আমরা নতুন কিছু ট্রাই করি, এটাই হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। বর্তমানে পরিচিত কারো মতামত ছাড়াও আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে অনেক রিভিউ দেখে কিন্তু আমাদের পারফেক্ট ডিসিশনগুলো নিচ্ছি যে কোনটা ভালো এবং কোনটা খারাপ প্রোডাক্ট। ইউনাইটেড এয়ারলাইন্সের এক গল্প এখন বিজনেস কেস স্টাডিতে পড়ানো হয়। এক কানাডিয়ান গায়ক ডেভ ক্যারল আমেরিকা যাচ্ছিল ইউনাইটেড এয়ারলাইন্সে করে। ব্যাগেজ হ্যান্ডেল করতে গিয়ে এয়ারলাইন্সের লোক তার 3 লাখ টাকার গিটারটি ভেঙে ফেলে। সে বেচারা গায়ক দিনের পর দিন ধর্ণা দিতে থাকে এয়ারলাইন্সের লোকজনের কাছে ক্ষতিপূরণের জন্য। কোনোভাবেই তাকে পাত্তা দেওয়া হয় না। 9 মাস এরকম করে যাওয়ার পর গায়ক বলল, আচ্ছা আমাকে নতুন গিটার দেওয়া লাগবে না, কিন্তু একটা ভাঙা গিটার মেরামত করার জন্য টাকাটা দিন। এয়ারলাইন্সের লোক তাও কোনোভাবে তা মানতে নারাজ। এরপর বাকিটা যাকে বলে ইতিহাস। ক্যারল ইউটিউবে গান আপলোড করে একটা ইউনাইটেড ব্রেক্স গিটার্স নামে, তাও পরপর হচ্ছে 3টা। গান রিলিজ করার প্রথম দিনই 1.5 লাখ ভিউ হয়। আর এক সপ্তাহের মধ্যে শেয়ার মার্কেটে 10% দাম কমে যায় ইউনাইটেড এয়ারলাইন্সের। এয়ারলাইন্স অথরিটি যখন নিজেদের ভুল বুঝতে পারে, ততক্ষণ কিন্তু অনেক দেরি হয়ে যায়। ইউটিউব, টুইটারে সারা পৃথিবীব্যাপী ভাইরাল হয়ে যায় এই ঘটনা। পরে ইউনাইটেড এয়ারলাইন্স এই ভিডিওটা নিজেদের ইন্টারনাল ট্রেনিংয়ে এখন দেখায় কীভাবে একজন ডিসস্যাটিসফাইড কাস্টমার পুরো কোম্পানির 12টা বাজিয়ে দিতে পারে। তা আমি কি বুঝাতে পেরেছি কাস্টমারের ক্ষমতা কতটুকু? আপনি আপনার কাস্টমারকে কীভাবে ট্রিট করছেন তার উপর কিন্তু নির্ভর করবে কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কীরকম রিভিউ দিবে সেটা। সে চাইলে আপনার ব্যবসা বাড়াতেও সাহায্য করতে পারে, অথবা আপনাকে ক্ষতির সম্মুখীন করতে পারে। তাই কাস্টমার ফিডব্যাক সবসময় প্রাধান্য দেওয়া উচিত। কেননা আপনার প্রোডাক্ট বা সার্ভিসে যদি কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে তা আপনাকে কাস্টমারে সবচেয়ে ভালো জানাতে পারবে। কাস্টমার ফিডব্যাক ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস ইমপ্রুভ করতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইট ব্যবহার করে ইউজাররা যদি বলে আপনার ওয়েবসাইটে কোথায় কী আছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের নেভিগেশন বা ইউএক্স, ইউআই এসব হচ্ছে ইমপ্রুভ করতে হবে। বা তারা যদি বারবার কমপ্লেন করে আপনার ওয়েবসাইট প্রচণ্ড স্লো, তাহলে লোডিং স্পিড কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি দিনের পর দিন তার কমপ্লেনকে পাত্তা না দেন, তাহলে সে হয়তো বাধ্য হয়ে আজকে আপনার সার্ভিস ইউজ করছে ঠিকই, কিন্তু যেদিন সে বেটার অল্টারনেটিভ পাবে সে সেদিন কিন্তু অবশ্যই চলে যাবে। এমন হতে পারে সে অন্যদের কাছে আপনার ব্র্যান্ডে দুর্নাম করছে, কারণ আপনি তার ফিডব্যাক পাত্তা দেননি এবং তার সমস্যার সমাধান করার চেষ্টা করেননি। এতে আপনার ব্র্যান্ড ইকুইটি কিন্তু বাড়বে না দিন শেষে। তাই আপনার কাস্টমারের মতামতকে অবশ্যই পাত্তা দিন। তাদের অভিযোগ বা বলার ধরন যদি ভালো নাও লাগে, তাও শোনার চেষ্টা করুন তারা কি বলতে যাচ্ছে। আজে বাজে রিয়েকশন দেখাবেন না বা কমপ্লিটলি ইগনোর করবেন না। ভ্যালুয়েবল এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো কাজে লাগিয়ে আপনি হয়তো নিউ প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন, বা এক্সিস্টিং যে সার্ভিস বা প্রোডাক্ট আছে সেটা ইমপ্রুভ করতে পারবেন। সবসময় মনে রাখবেন, দিন শেষে কাস্টমার ইজ কিং।